আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ঢাকা স্টেটের স্পেশাল রাজনৈতিক টক শো মতের ভিত্তি। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতি। আলোচনায় যুক্ত হয়েছেন মোহাম্মদ মোস্তফা ভুঁইয়া, সভাপতি, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ। তো আজকে আমাদের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের রাজনীতি। আর আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে। তুমি কেমন আপনার আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ধন্যবাদ। আপনার ব্যস্ততার সময় থেকে আপনার সাথে যুক্ত হয়েছেন এবং আপনি সুদূর আমেরিকা থেকে যুক্ত হয়েছেন, এর জন্য আমরা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মূলত আমাদের টপিকটা হলো বাংলাদেশের রাজনীতি। আপনি অনেকদিন ধরেই আপনার বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। আপনি খুবই কাছ থেকে এই রাজনীতি আপনারা দেখেছেন। আমরা যারা তরুণ, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখার রয়েছে। সো আজকে এই শিখার ক্ষেত্র হতে আপনারা কিছু প্রশ্ন করব। আশা করি আপনার অভিজ্ঞতা থেকে প্রশ্নের উত্তর আমরা পাবো। তো আমার যে প্রথম প্রশ্নটা আপনার কাছে, যে আহ, আমরা জানি যে রাজনীতিতে আমি দুইটা যদি পার্থক্য করি, একটা হলো একাডেমিক রাজনীতি, একটা হলো আপনার রাজপথ রাজনীতি। এই দুইয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে নাকি দুইটাই এক? এ বিষয়ে আপনার অভিজ্ঞতা কি বলে? অ্যাকচুয়ালি রাজনীতি যে বিষয়টা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আমার মনে হয় এবং দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে পর্যবেক্ষণ করে যে জিনিসটা বুঝেছি, মূলত রাজনীতির যে পাঠটা সেটা রাজপথ থেকেই আসে। তবে সেই রাজপথের রাজনীতির যেই পাঠ, সেই পাঠগুলাই একটা সময় গিয়ে একাডেমিক অর্থাৎ বই পুস্তকে সিলেবাসে অন্তর্ভুক্ত হয়। স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অধ্যাপকগণ ওই পাঠটাকেই তাদের মতো করে তাদের বিচার বিশ্লেষণ এবং অন্যান্য বিষয়গুলোর সাথে এর সাথে যুক্ত করে আমাদের যে রাজনীতির ছাত্রছাত্রীরা আছেন অর্থাৎ যারা মূলত রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাদেরকে পাঠদান করে। এটা আমার ধারণা, আমি যেটুকু এই দীর্ঘ সময় দেখেছি। যেমন রাজনীতির বইগুলাতে অর্থাৎ স্নাতক শ্রেণীর বা মাস্টার শ্রেণীর রাজনীতির যে বইগুলো আছে, পলিটিক্যাল সায়েন্সের যে বইগুলো আছে, সেই বইগুলাতে সাধারণত মূলত বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, তাদের যেই বিচার বিশ্লেষণ, তাদের যে কর্মকাণ্ড, রাজপথে তাদের যে কর্মকাণ্ড, এই বিষয়গুলাই মূলত তুলে ধরা হয়। এটা আমি দেখেছি। আমি একজন, যেহেতু আমিও রাজনীতির একজন ছাত্র, আমি মাস্টার্সের রাজনীতিতে পলিটিক্যাল সায়েন্সের উপর মাস্টার্সে পড়াশোনা করেছি। তো ডিগ্রি লেভেলেও আমার রাজনীতির একটা পার্ট ছিল। ওইখানে যা দেখেছি এবং আমরা রাজপথে যা দেখি, এখানে মোটামুটি একই। যেমন বাংলাদেশের রাজনীতি আলোচনা করতে গেলে এই 1947 সন থেকে যদি আলোচনা করে, 47 দেশভাগ, তারপরে 71, এর মাঝখানে বিভিন্ন 71 47 থেকে 71-এর মাঝখানে যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডগুলো ছিল, বিভিন্ন ব্যক্তির সংগঠন, ছাত্র সংগঠন, রাজনৈতিক কর্মকাণ্ডগুলো ছিল, এগুলাই আমরা মূলত পড়েছি। এরপরে 91-এর পর থেকে এই পর্যন্ত অর্থাৎ 71-এর পর থেকে 90, 91 পর্যন্ত যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো আমরা রাজনীতির পাঠ হিসেবে আমরা পেয়েছি। এবং অতীতকালে যে রাজনৈতিক ইতিহাস, যেমন মোগল আমল, নবাবী আমল, বিভিন্ন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্র পরিচালনার বিষয়বস্তু, রাজনৈতিক দলের কর্মকাণ্ড, এই বিষয়গুলো যখন আমরা পড়ি সেগুলোও কিন্তু রাজপথের রাজনীতি। কাজেই ওই একাডেমিক রাজনীতি মূলত রাজপথের রাজনীতি থেকেই উঠে আসে। এটা আমার যেই পর্যবেক্ষণ, আমি যতটুকু দেখেছি, এখনো যা দেখছি। আচ্ছা, আপনি যেটা বললেন যে প্রথমত রাজপথের রাজনীতি, এর পরে গিয়ে আপনার একাডেমিক রাজনীতির সাথে কানেক্ট হয়, বিষয়টা এরকম? আপনাকে প্রথম যদি আপনার রাজনীতি মূলত রাজপথের যে রাজনৈতিক বিষয়টা, এইটাই পরবর্তীতে গিয়ে একাডেমি থেকে অর্থাৎ বই পুস্তকে গিয়ে যুগপথে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা একাডেমিতে যায় কিনা, অধ্যাপনা করেন কিনা, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মূল যে বিষয়টা অর্থাৎ রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলা যেটা রাজপথে থাকে, অর্থাৎ অ্যাক্টিভ যে থাকে, যেমন রাজপথ হতে পারে, সরকার হতে পারে, সেই বিষয়গুলোই আমরা বই পুস্তকে পরবর্তীতে পাই। বর্তমানে যারা রাজনীতিতে সক্রিয়, আমি নাম নাই বলে যারা সক্রিয় আছে, সেক্ষেত্রে কি আপনার সবাই তো আপনার রাজপথ থেকে রাজনীতি শুরু করছে? তা রাজপথ থেকে রাজনীতি শুরু করার পরে কেন তারা আপনার এই একাডেমি থেকে একটা দূরত্ব সৃষ্টি হয়? রাজপথে রাজনীতি করবে, কোনো ধরনের আইডিয়া নলেজ কোনো বই পুস্তক থেকে নিবে না। মানে যদি আমি আরো সহজ ভাষায় বলি আপনাকে, ক্ষমতা পাওয়ার পর অন্য মানে দৃষ্টিভঙ্গি তারা তৈরি করে সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে। এখন যে জিনিসটা আমরা দেখেছি, যেমন আমরা যখন মানুষের দাবি দাওয়া অর্থাৎ অভাব অভিযোগ শুনতে যাই,
শুনি, তখন কিন্তু আমাদের অবস্থানটা একরকম থাকে। আর যখন আমি কোনো দায়িত্বে যাই, আমরা যখন কোনো দায়িত্বে যাই, তখন আমার অবস্থান কিন্তু ভিন্ন থাকে। তখন সারা পৃথিবীর, সারা দেশের মানুষ ওই যে দায়িত্বে যায়, তার কাছে বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে যায়, বিচার চায়, তাদের চাওয়াগুলো তার কাছে চায়। তখন সে যখন দিতে যায়, তখন তাকে চিন্তা করতে হয় তার কাছে কি আছে, কি দিতে পারবে, কতটুকু দিতে পারবে। মূলত একেবারে সিম্পল বিষয়টা আমি যেটা বললাম, এটা হলো রাজপথে একরকম আর ক্ষমতায় গেলে ভিন্ন রকম। এটা রাজনীতির চরিত্র। এই চরিত্রটা দীর্ঘদিনের, আজকের না। প্রজা বলি, সাধারণ জনগণ বলি, তাদেরকে কিছু দিতে হয়। এই দেওয়াটা যখন সে দিতে চায়, দিতে গেলে কিন্তু তাকে অনেক বিচার বিশ্লেষণ করতে হয়। সেই বিচার বিশ্লেষণটা আমি একরকম ভাবে নিব, অন্য একজন আরেক রকম ভাবে নিবে। কেউ পক্ষে যাবে, কেউ বিপক্ষে যাবে। সেটাও আরেকটা রাজনীতি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, মূলত আপনার জনগণ কি বুঝে? আমি রাজপথের রাজনীতি বলি, আমি আপনার একাডেমিক রাজনীতি বলি, জনগণ কি চায় এবং কি বুঝে, আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন। জনগণ যে জিনিসটা রাজনীতিবিদদের কাছ থেকে সবসময় চায়, সেটা হলো জনগণ যাতে ভালো থাকতে পারে। সাধারণ জনগণের চাওয়া হলো খুব সিম্পল, যে আমি শান্তিতে বসবাস করব, আমার রুটি রুজি ঠিক থাকবে, আমার চলার পথ নির্বিঘ্ন হবে, আমি স্বাধীনভাবে আমার মতামত পেশ করতে পারবো, আমার চাওয়াগুলো আমি পাবো। সাধারণ জনগণ এর বাইরে কিছু চায় না, অর্থাৎ সে শান্তিতে থাকতে চায়, দুবেলা দুমুঠো ভাত, শান্তিতে ঘুমানো, তার ছেলে মেয়ে মানুষ করা, তার যে অভাব অভিযোগ এগুলা যাতে দীর্ঘমেয়াদী না হয়, অভাব অভিযোগের যে লিস্টটা সেটা ছোট হয়ে আসে, এটাই সাধারণ মানুষের চাওয়া। এর বাইরে লম্বা চাওয়া, বিলাসী জীবন কিন্তু সাধারণ মানুষের চাওয়া না। রাজনীতিবিদদের কাছে সাধারণ মানুষের চাওয়া হলো সুস্থ সুন্দরভাবে, সাবলীলভাবে জীবনযাপন করাটা, এটাই সাধারণ মানুষ চায়, আর কিছু চায় না। আচ্ছা, আপনি তো বর্তমানে আমেরিকায় রয়েছেন, তো আমেরিকার যে রাজনীতির যে একটা প্রক্রিয়া, যে একটা সিস্টেম, যে একটা পদ্ধতি, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে সিস্টেম, যে প্রক্রিয়া, কি কি ধরনের পার্থক্য আপনার কাছে বিদ্যমান মনে হয়? এখন আমি যে জিনিসটা আমেরিকাতে দেখলাম, এটা আমি এই সর্বশেষ আসছি 2023-এর ডিসেম্বরে। মূলত 23-এর ডিসেম্বর বা আরেকটু আগে থেকে আমেরিকা রাজনৈতিক, তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন, সিনেট, তারপরে প্রতিনিধি পরিষদের নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হয়েছে, অর্থাৎ বাছাই পর্ব হয়। তারপরে কে প্রার্থী হবে, কোন দল থেকে প্রার্থী হবে, দল কাকে মনোনয়ন দিবে, দলের লোকজন কিভাবে মনোনয়ন দিবে, এই বিষয়গুলা এই সময়টা থেকে শুরু হয়েছে, আমি এসে যা দেখেছি। কিন্তু মজার ব্যাপার হইলো, আমরা যেভাবে বাংলাদেশের রাজনীতি, আমাদের দেশে বিশেষ করে তৃতীয় বিশ্বের আমাদের মতো দেশগুলোতে যে রাজনীতি আমরা করি, সেটা হলো মূলত আমাদের হইলো পলিটিক্যাল পার্টি বেস, অর্থাৎ পার্টি আমাকে যদি নমিনেশন দেয়, আমি এমপি হব, মন্ত্রী হব, প্রেসিডেন্ট হব ইত্যাদি। কিন্তু এই ক্ষেত্রে পার্টি নমিনেশনটা বলতে আমাদের দেশে কিন্তু ব্যক্তি, অর্থাৎ দলের প্রধান আমাকে ভালো বললে, দলের প্রধান যদি আমাকে চায়, তাহলে আমি এমপি মন্ত্রীর জন্য প্রার্থী হতে পারি। আমাদের দেশে সাধারণত এটা, কিন্তু এইখানে এই জিনিসটা আমি দেখি না। এইখানকার আমি এখানে একটু প্রশ্ন অ্যাড করি, আপনি একটু অ্যাড করি আপনাকে, যে আপনি বললেন যে আমাদের দেশের যারা রাজনীতিবিদ, তাদের মেইন একটা ফোকাস থেকে যে দলের প্রধান কে কিভাবে হ্যাপি করা যায় বা কিভাবে তার, সাধারণত এটাই। তাহলে সেই ক্ষেত্রে তো আমি এটা যে ভাবতে পারি, আমি যে তরুণ হিসাবে, যে যে একজন যে নেতা, রাজপথের নেতা, তার সাথে তো আপনার জনগণের একটা সম্পর্ক হইলো না। মানে একটা, মানে আমার যারকে বুঝার দরকার, যার জানা দরকার, আমি তাকে না বুঝে আমি আমার দলের প্রধানকে আমি মূল্যায়ন করলাম, সেক্ষেত্রে একটা বড় একটা গ্যাপ তৈরি হয় না? আমাদের দেশে রাজনীতির যে, অর্থাৎ যেটা গণতান্ত্রিক রাজনীতি, এটার চর্চাটা বলতে গেলে এখনো শুরু হয় না। 47-এ বাংলাদেশে, অর্থাৎ আমাদের উপমহাদেশে মূলত ব্রিটিশ আমল থেকে রাজনৈতিক কার্যক্রমটা আছে। তবে 47-এর পরে, দেশভাগের পরে, পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এরপরে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এখানে এখনো আমরা ওই কালচারটা তৈরি করতে পারি নাই, যে ওয়েস্টার্ন যে কালচার, অর্থাৎ আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য দেশগুলোতে যে পলিটিক্যাল, মানে ডেমোক্রেটিক যে পলিসি, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এটা আমরা তৈরি করতে পারি না। এটা আমাদের এখনো হয়ে ওঠে না, যে আমরা এখনো ব্যক্তি নির্ভর, ব্যক্তির পূজারী আমরা এখন। এই মুহূর্তেও যদি বলি, এই মুহূর্তেও বাংলাদেশে ব্যক্তির পূজারী।
অর্থাৎ এখন হয়তো কেউ এটা ভিন্নভাবে নিতে পারে যে আমি তো আর দেশে নাই, দেশের বাইরে আমেরিকাতে আছি, যেহেতু ফেসবুক, পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সবকিছু যতটুকু জানতে পারি, যে ইদানিং যেই একটা প্রচলন বাংলাদেশে শুরু হয়েছে, যে সেটা হলো যে আমরা 5 বছর 10 বছর বা দীর্ঘ সময় ধরে একজন ব্যক্তিকে, ডক্টর ইউনূস সাহেবকে আমরা রাখতেছি। অর্থাৎ উনি কিছু ভালো কাজ করতেছেন, এই ভালো কাজের প্রতি বাংলাদেশের মানুষ হয়তোবা সন্তুষ্ট। এই সন্তুষ্টির প্রেক্ষিতে ইনস্ট্যান্ট আমি কিছু ভালো কিছু পাইলাম, এর উপর আমি স্যাটিসফাই, সারা দেশের মানুষ হয়ে গেলাম স্যাটিসফাই, অর্থাৎ কিছু মানুষ স্যাটিসফাই হইলাম। তো এই স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করে আমরা জাজমেন্ট করতেছি। জাজমেন্টটা হলো কি, যে ইউনূস সাহেবই ভালো, পলিটিক্যাল পার্টিজ যারা প্রিভিয়াস টাইমে দেশ শাসন করছে, এই পলিটিক্যাল পার্টিজ আর নট সো গুড, তাদের অ্যাক্টিভিটিজ ওয়াজ নট গুড, অর্থাৎ তারা আমাদেরকে গুড বেস্ট অর বেটার সার্ভিস আমাদেরকে দিতে পারেনি। কেন এই কথাগুলো আসতেছে, যে ইমিডিয়েট এই যে গেল রমজানের মধ্যে খুব কমফোর্টলি দেশের মানুষ তাদের আমি আমি আপনাকে এই যে একটু কোট করি, আপনাকে, যে আপনি বলেন কেন এই কথা আসতেছে, এটা প্রশ্ন বললেন যে আপনার ইউনূস সরকারের প্রতি একটা ভরসা কেন আসতেছে, প্রশ্নটা কেন আসতেছে। আমি যদি একটু আমার প্রেক্ষাপট থেকে কোট করি, যে আমরা বিগত অতীতে যদি ঘাটাঘাটি করি, আপনার আমাদের স্বাধীনতার পরে আপনার আমরা যতবার নির্বাচন হয়েছে, যতবার নির্বাচিত সরকার এসেছে, তাদের থেকে বর্তমান পরিস্থিতি, বা আমি আরো যে সহজ করে বলি, যে অবশ্যই বেটার, জনগণ তো দেখতেছে বেটার। কারণ আপনি যে একটা বলবেন যে নির্বাচনের মাধ্যমে সরকার আসলে সে ভালো করবে, এর যে একটা ভরসা ভালো করবে, এটা সত্যতা কতটুকু, এই ভরসা তো নাই আমি সেই দিকে যেতে চাচ্ছি পূজারি এখনো, যে এই যে ওনারা, ডক্টর ইউনূস সাহেব খুব ভালো কাজ করতেছে, যে জিনিসপত্রের দাম, বিশেষ করে তরি তরকারি দাম অনেক কম, তরি তরকারির দাম অনেক কমে গেছে। যারা বাড়িঘর বানাবে, বিল্ডিং বানাবে, তাদের রড সিমেন্টের দাম নাকি অনেক কমে গেছে, অর্ধেক হয়ে গেছে ইত্যাদি পত্রপত্রিকায় যা দেখতেছি। বিভিন্ন দেশে যারা আমাদের যাত্রীরা যাবে, বিশেষ করে সৌদি আরবে, যে প্লেনের ভাড়া অর্ধেকের নিচে নেমে আসছে। এগুলো ভালো সিদ্ধান্ত, ভালো জিনিস। এখন এর উপর ডিপেন্ড করে আমরা জাজমেন্ট করা শুরু করে দিয়েছে আমাদের দেশের মানুষ, ইনস্ট্যান্ট। অর্থাৎ এখনই বিগত 7 মাসের কার্যক্রমে আমরা জাজমেন্ট করে ফেললাম যে ডক্টর ইউনূস গুড, তাকে আমরা 5 বছর রেখে দিই। এই কালচারটা বিগত সময়ও ছিল, অর্থাৎ একজন লোকের কেন্দ্রিক, 1 পার্সন। যেমন যদি আমরা বিএনপির কথা বলি, আমরা বিএনপির কথা বললে বেগম খালেদা জিয়া একটা সময় ছিল, তার কথাই সব। এখন বেগম খালেদা জিয়ার ছেড়ে জনাব তারেক রহমান, হয়তোবা তার কথাই সব। এর আগে বিগত 15 বছর গেল শেখ হাসিনা, সে যা বলতো তাই সব, সেই দল সেই সবকিছু, অর্থাৎ তার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে একজন এমপি হবে, একজন মন্ত্রী হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে কালচারটা, এই কালচারটা বাংলাদেশে এখনো প্রযোজ্য, এখনো প্রচলিত। এই কালচারটা ইউরোপ আমেরিকাতে, অর্থাৎ এইসব দেশে নাই। এই দেশে যেটা আছে, যে আমি এমপি হব, আমি এমপি প্রার্থী হব, এমপি প্রার্থী হতে হলে আমি আমার যে দলের সাধারণ যে কর্মীরা আছে, অর্থাৎ আমার দলের লিস্টেড যারা ভোটার, দলের ভোটার আছে, দলের কর্মী, দলের সমর্থকরা ভোট দিয়ে আমাকে এই কনস্টিটিউয়েন্সির এমপি প্রার্থী হিসেবে আমার ওই দল থেকে আমাকে নমিনেশন দিল। নমিনেশন কিন্তু আমার পার্টির প্রধান দিল না। এই যে একটা কালচার, এটা হলো টোটালি ডেমোক্রেসি। এটাকেই বলে ডেমোক্রেসি। অর্থাৎ তৃণমূলের যে দলের কর্মীরা, তারা সুযোগ পায়, তাদের নেতা নির্বাচন করে। এই কালচারটা আমরা তৈরি করতে পারি নাই, আমাদের ব্যর্থতা এই জায়গায়। আমরা এর জন্যই আমি বললাম যে আমরা ব্যক্তি নির্ভর গণতন্ত্রে এখনো চালিয়ে যাচ্ছি। এটা আমি যদি বলি রাজনৈতিক দলের নেতাদের দোষ, অবশ্যই দোষ না। এটা পলিটিক্যাল পার্টির লিডারদের দোষ না। কারণ পলিটিক্যাল পার্টির লিডাররা এটা দেখে আসতেছে, এই চর্চাটা হচ্ছে। আমরা এই যে আরেকটা কথা বলি, হয়তো আমি একটা পোস্ট দিয়েছি আজকে, অনেকে সমালোচনা করছে, অনেকে ভালো বলছে। অর্থাৎ জাকির খান, নারায়ণগঞ্জ, উনি একজন অনেকের কাছে বিতর্কিত, অনেকের কাছে ভালো। কিন্তু প্রশ্ন হলো, জাকির খান যখন জেল থেকে বের হলো, তাকে যে সংবর্ধনাটা দেওয়া হলো, সে যদি বিতর্কিত ব্যক্তি হয়, তাহলে তাকে আমরা সংবর্ধনা দিলাম কেন? 1। 2 নম্বর হইলো, এই যে সংবর্ধনাটা, এটা কিন্তু এই পাশ্চাত্যের যে দেশগুলা, অর্থাৎ গণতান্ত্রিক যে দেশগুলা, এরকম নাই। অর্থাৎ এটাই ব্যক্তি পূজা। অর্থাৎ আমরা
পলিটিক্যাল পার্টিতে ব্যক্তি দেশে আমি এখন ওয়াশিংটন ডিসিতেই থাকি, প্রায় এখানেই আমার কাছেই, আমি যেখানে থাকি কাছেই আমেরিকার রাজধানী। অর্থাৎ এইখানে প্রেসিডেন্ট থাকে, মন্ত্রীরা থাকে, অনেক লোক, কিন্তু এখানে একজন নেতা এমপি বের হলো রাস্তায়, তার গুরুত্ব অত নাই। আমাদের মতো আমরা যে বিশালভাবে শোডাউন করি, রোড শো করি, গাড়ি সহ নানান কিছু নিয়ে আমরা তাদেরকে সংবর্ধনা দিই, এই বিষয়গুলা গণতান্ত্রিক যে দেশগুলোতে সেটা না। তো আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমরা এখনো গণতান্ত্রিক হয়ে উঠতে পারিনি, আমরা এখনো ব্যক্তিকেন্দ্রিক। এটা আমি বলবো না কারো দোষ, কিন্তু এই প্র্যাকটিসটা আমরা এখনো শুরু করতে পারিনি। আমরা পূর্বের যে প্র্যাকটিস, সেই জমিদার আমলের যে প্র্যাকটিসটা আমাদের মধ্যে ছিল, সেটাই এখনো বহাল, রূপটা একটু ভিন্ন। একটা কথা বলছিলেন যে আপনার জাকির খান জেল থেকে আপনার ছাড়া পাওয়ার পরে তাকে যে সংবর্ধনা দেওয়া হইলো, বিষয়টা কি আপনার ৫-৭ বছর পর যখন স্বামী ওসমান আসবে তখনও সেই আমরা তাকে সেইভাবে জনগণ সংবর্ধনা দিবে? দিবে, রাইট, স্বাভাবিক। তাহলে এখানে দোষটা কার? জনগণের। দোষটা জনগণের? অবশ্যই জনগণের দোষটা। আমরা মানে কি বলবো যে আমাদের চোখ অন্ধ, আমার চোখ থাকে চোখ অন্ধ, বিষয়টা এরকম সব ক্ষেত্রেই। আমরাই তো করতেছি, আমরা এগুলা করতেছি কেন? এখন দোষ যদি আমরা জাকির খানকে দেই, দোষ যদি আমরা শামীম ওসমানকে দেই, কই এখন তো শামীম ওসমান নারায়ণগঞ্জে নাই, আছে না, জাকির খান আসছে, ঠিক আছে ভালো। একজন ফেসবুকে লেখছে না শামীম ইয়ার নামে, জাকির খানের নামে নাকি 33টা মামলা, এর মধ্যে কয়েকটা মার্ডারও আছে। তো আমার প্রশ্ন হইলো, একটা লোকের নামে 33টা মামলা, কয়েকটা মার্ডার আছে, এবং 32টা মামলাই নাকি তার খালাস হয়ে গেছে। আমি জানি না, সত্য মিথ্যা জানি না। তো 32টা মামলা খালাস হয়ে গেল, আর এই লোকটাকে আমরা বলতেছি সন্ত্রাসী, চাঁদাবাজ। কেন বলি? তাহলে বিচার তো আমি করি নাই, বিচার তো জনগণ করে নাই, বিচার তো করছে কোর্ট। তাহলে তার খালাস, তারে তো আমি সন্ত্রাসী বলতে পারি না, চাঁদাবাজ বলতে পারি না, খারাপ বলতে পারি না, পারি? বিচার করে দিছে তো কোর্ট, তো তারে জাজমেন্ট দিয়ে খালাস দিয়ে দিছে। 33টা মামলা, আমি তথ্যটা আমি জানি না, আমার কাছে তো আর এরকম তথ্য নাই, কিন্তু ফেসবুকে আমি যা দেখলাম 33টা মামলা এক লোকের বিরুদ্ধে যদি থাকে, 33টা থেকে 32টা মামলায় যদি সে খালাস পায়, অর্থাৎ সে নির্দোষ, খালাসের অর্থ হলো সে নির্দোষ, আর একটা মামলা সে জামিনে আছে, তারে তো আমি অপরাধী বলতে পারি না, রাইট নাই আমার বলা। হইতে পারে আপনার আপনার এটা অবশ্যই আমাদের যে বাংলাদেশের যে কালচার, অযৌক্তিক কথা। হ্যাঁ, আমরা এই কালচার থেকে, আমি বললাম এটাই, যে আমরা এই কালচার থেকে এখনো বের হতে পারি। আমরা যদি ডেমোক্রেসির চর্চা করতে চাই, তাহলে এই কালচার থেকে আমাদেরকে বের হতে হবে। 1, 2 নম্বর হলো, আমাদের দেশে এই যে দেখলাম যে আমরা কোনো ইস্যুতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঘর থেকে বের হয়ে রাস্তায় বের হয়ে যায়, একজনের সমর্থন করা লাগবে, রাজনীতি করতে হবে, প্রচন্ড ভাবে আমরা রাজনৈতিক আলাপ আলোচনা করি। আমরা এত সময় কই পাই রাজনৈতিক আলাপ আলোচনা করা? এইখানে দেখলাম তো নাই, ওই চায়ের স্টলে পলিটিক্যাল ডিসকাশন কেউ করে না, এখানে সবাই তাদের নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত। বিষয়টা কি, মানুষ ওইটাই বেশি আলোচনা করে যেটা সমস্যা তৈরি হয়, মূলত ওই বেশি মানুষের আকর্ষণ থাকে বা আলোচনার টপিক থাকে সমস্যা। আর বর্তমানে সমস্যাই মূলত আমাদের রাজনীতি, এই জন্য সবাই এই টপিকটা বেশি আলোচনা করে। আর আমরা যারা বাঙালি, আমরা একটু রিয়াকশন বেশি দিই, আমাদের অ্যাকশনের উপর রিয়াকশন টাইপটা একটু বেশি, সেক্ষেত্রে এটা কালচার বলা যায়, এটা আমাদের কালচার বলা যায়। বললাম যে আমাদের যে কালচারটা আমরা তৈরি করছি, সেটা হলো আমরা প্রচন্ড রকম গসিপ করি, অপ্রয়োজনে নিজেদের সময় নষ্ট করি। আমরা আমাদের যে দায়িত্বটুকু, আমাদের নিজেদের যে যার যে দায়িত্বটুকু, সেটার প্রতি আমরা কোনোভাবেই ভ্রুক্ষেপ করি। যেমন আরেকটা জিনিস বলি, যে আমরা আমাদের দেশে একটা সংসারে বাবা বা বড় ভাই ইনকাম করলে ওই সংসার চলে না? চলে। কিন্তু এই দেশে সেটা চলে না। 18 বছর পরে, 18 থেকে শুরু হয়, 21 বছরের আগে, অর্থাৎ 21 হলে সে পূর্ণাঙ্গ, তার কাজ, তার সংসার, তার নিজের আলাদা করতে হয়। এখানে সে তার জীবন চালানোর নিয়েই ব্যস্ত, আমারকে দেখা, অন্যান্যদের ফ্যামিলির পরিবারের অন্যান্য লোকদেরকে দেখাশোনা করা, তাদের জীবন যাপনের জন্য কাজ করা, এই সময় তাদের নাই। কাজটা করছে সেটা হলো, এইসব দেশের, উন্নত দেশের মানুষজন কেন উন্নত? কারণ তারা তাদের কাজটুকু করে, সবাই সবার কাজটুকু করে, এবং রাষ্ট্র সেই ব্যবস্থাটা করছে।
আর আমাদের রাষ্ট্র ব্যবস্থা করছে কি, আমরা গসিপ করব। ডক্টর ইউনূস কি কাজ করছে? খুব ভালো কাজ করছে, পেঁয়াজের দাম অনেক কমছে। রাষ্ট্রের দায়িত্ব সেটা। অতীতের সরকার গুলা করে নাই, তারা তাদের দায়িত্ব পালন করে নাই। এটাই রাষ্ট্রের দায়িত্ব, জনগণকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখা। রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের দায়িত্ব এটা, তারা এই দায়িত্ব নিয়েই, এই শপথ নিয়েই তারা দায়িত্ব, এই যে কাজটা করবে, মানুষের ভালো করবে, এটা করার জন্যই সে ওইখানে গেছে। এটা তো তার কাজ, সেটা করবে সে। কিন্তু এটা নিয়ে আমরা প্রশংসা পঞ্চমুখ থাকবো এবং তাকে এমন ভাবে আমরা ইন্সপায়ার করব যে সে নিজেকে রাজা রাজা ভাব করবে, মালিক মনে করবে দেশে, যেটা শেখ হাসিনা বিগত 15 বছর করছে। সে নিজেকে দেশের মালিক মনে করছে, আমার দেশ, আমার বাবার দেশ, আমার বাবা দেশ স্বাধীন করছে, কথাগুলো হয়েছে। তো আমরা আরেকজন শেখ হাসিনা তৈরি করতে যাচ্ছি কিনা জানি না, কিন্তু এগুলো অবশ্যই না। আমি যদি আপনার সাথে কোট করবো, অবশ্যই না। আমরা যারা জনগণ, আমাদের এইটুকু অন্তত বিশ্বাস আছে যে এটা বিশ্বাস না, এটা আমাদের মানে কি বলবো, যে ডক্টর ইউনূস অন্তত তার দিক থেকে কোনো দুর্নীতি করবে না, এটা তো আমাদের বিশ্বাস আছে। দুর্নীতি বলেন বা দায়িত্ব বলেন, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের কাজটা সে করুক, তাকে করতে দেওয়া হোক, কিন্তু আমরা তাকে এমন ভাবে প্রশংসা করতে করতে এমন জায়গায় নিয়ে দাঁড় করাবো, তখন সে বাধ্য হয়ে সে নিজের কাজটা করতে পারবে না। অতিরিক্ত প্রশংসা, ডক্টর ইউনূসের মতো মানুষ, আমরা বাংলাদেশের মানুষ কি প্রশংসা করলাম, এটা খুব একটা জরুরি না তার জন্য। আমাদের উচিত হলো তারে দিয়ে কাজগুলা করানো। কারণ ডক্টর ইউনূস সাহেব এমন একজন ব্যক্তি যারা সারা পৃথিবী চিনে না, শুধু তার সাথে কথা বলার জন্য সিরিয়াল দেয়। তবে এখন তারে নিয়ে আমরা যা শুরু করছি, এটা ভয়াবহ। এরকম প্রয়োজন নাই কোনো, তাকে তার কাজটা করতে দেওয়া হোক। সে 5 বছর, 10 বছর, 100 বছর থাকবো কি থাকবো না, সেটা প্রয়োজন নাই। সে যে দায়িত্বটা নিচ্ছে সেটা যেন করতে পারে স্মুথলি। এখন সে যে দায়িত্ব নিয়েছে, দায়িত্ব যে কাজ করতে পারে, এখানে তো সকল ধরনের বাধা আছে, অনেক ধরনের বাধা সৃষ্টি হয়। বাধাটা শোনো, ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষ বাধা কিভাবে দূর করতে হবে সেটা সে ভালোভাবেই জানে। আমাদের এই প্রশংসা, আমাদের চাওয়া যে 5 বছর থাকতে হবে, 10 বছর থাকবে, এগুলো তো জরুরি না। আমরা ডক্টর ইউনূস সাহেব 5 বছর বা 10 বছর থাকার আলোচনা না কইরা, উনি যে দায়িত্ব নিয়েছে উনি যাতে সেটা করতে পারে এবং সে সেটা করবে, আমাদের উচিত হবে তাকে সেই সময়টা দেওয়া, তাই সুযোগটা দেওয়া। অজাতিজ ভাবে তার এই প্রশংসায় পঞ্চমুখ হওয়া জরুরি না। আমরা যেন আমাদের কাজটুকু করি। আমরা তো সেটা না কইরা তার পিছনে লাগছি, তারে কিভাবে আকাশে উঠাবো। ভালো কাজের না, বিষয়টা কি, আমরা নরমালি বাঙালি জাতি হিসেবে আমরা একজন লিডারের কাছে যেই ধরনের আশাবাদী, আমাদের একটা আশাবাদী আশা যখন পূরণ হয়, এটা আমাদের ভিতর থেকে বের হয় প্রশংসা। এখন এই যে সংস্কার নিয়ে কথা হইতেছে, পলিটিক্যাল পার্টিগুলা অনেকে অনেক মত, আমরা যত কথাই বলি, এই যে বলতেছি 5 বছর 5 বছর 5 বছর থাকুক, এক উপদেষ্টা বলছে জনগণ তাদেরকে 5 বছরের ম্যান্ডেট দিছে, আরেক উপদেষ্টা বলছেন যে জনগণ চায় ওনারা 5 বছর থাকুক, আরেক উপদেষ্টা বলছেন জনগণ তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ দিছে। যে এই কথাগুলা যায় না, কারণ এগুলো হলো ওই শেখ হাসিনা যে কথা বলছে, একই প্যাটার্ন, শব্দগুলা ভিন্ন। এখন সে তো শেখ হাসিনা না, এখন প্রশ্ন সে তো শেখ হাসিনা না। ডক্টর ইউনূস শেখ হাসিনা? অবশ্যই শেখ হাসিনা না, অবশ্যই না। কিন্তু তারপরেও আমরা যদি তাদেরকে ওনাকে এইসব বাতাস দিতে থাকি, তাহলে একটা সময় সেটা ফুলবে এবং একটা সময় হবে শেখ হাসিনার মতোই ব্লাস্ট হবে। সুতরাং এই বাতাস দেওয়া আমাদের দরকার নাই। উনি যে আয়সা যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিছে, ওই জায়গায় আমরা থাকি, ওই জায়গায় আমাদের থাকা উচিত। এই দেশের জনগণের ওই জায়গায় থাকা উচিত, এর বাইরে না। ডক্টর ইউনূস একবারও বলে নাই যে উনি ক্ষমতায় থাকতে চায় 5 বছর। আর যদি ডক্টর ইউনূস সাহেবই ক্ষমতায় থাকতে চায়, অবশ্যই থাকতে পারে, উনি ওয়েলকাম। সেটা নির্বাচনের মাধ্যমে আসতে হবে, এইভাবে না। এটা ম্যান্ডেট না পৃথিবীর কোন দেশ। এখন প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা আপনার ব্যক্তিকেন্দ্রিক, এখানে আপনার অনেক ধরনের ঘাটতি রয়েছে, এই ঘাটতিগুলো তো সংস্কার করতে হবে। তো সংস্কার করব, সংস্কার তো 7 মাস চললো, সংস্কার এটা কি খালি সংস্কার করব, এটা কতবার বলে? তোমারে যদি আমি বলি যে ওই তোমাকে একটা কলা দিব, কলা চোখের সামনে আছে, যদি আমি না দেই,
চোখের সামনে কলা, তুমি দেখতেছো যে এখানে কলা আছে, উনি তো আমার দিচ্ছে না, আমি দিব আচ্ছা, এখন প্রশ্ন হলো, এখন আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, যে দেশের উন্নয়ন নাকি আপনার নির্বাচন, কোনটা আপনার কাছে কোনটা দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন বর্তমানে? না নির্বাচন? হুম। আচ্ছা, আমি দেশের উন্নয়ন নির্বাচন কোনোটার পক্ষে না। আমি পক্ষে হইল, এখন যেহেতু তোমার বক্তব্যের উদ্দেশ্য হইল ডক্টর ইউনূস সাহেব যে আছে এখানে, আমরা কিছু মানুষ ডক্টর ইউনূস সাহেব খুব উন্নয়ন করবে, খুব ভালো মানুষ, এটা আমরা হাইলাইট করতে চাচ্ছি। আমরা আশাহত। আশাহত বিগত বিভিন্ন সময়ে যারা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় ছিল তারা কোনো উন্নয়ন করে নাই, এনা কথা না, এটাই তো আমরা উন্নয়ন করেছে। এখন কথা হলো, উন্নয়ন অবশ্যই হয়েছে, আমরা দ্বিমত পোষণ করি, উন্নয়ন অবশ্যই হয়েছে, কিন্তু একটা উন্নয়নের ক্ষেত্র বিশেষে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, আপনার এই বিষয়টা এখানে আমরা অস্বীকার করতে পারবো না। সহজ দুর্নীতি যে হয়েছে, এখন প্রশ্ন হইল দুর্নীতির অভিযোগ বিগত যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল বা দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে হয়েছে, দুর্নীতি অভিযোগ হয়েছে না? অবশ্যই, এটাই তো। যেমন ধরি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ হয়েছে না? অবশ্যই। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে তো? অবশ্যই। খালেদা জিয়ারে 2 কোটি টাকার দুর্নীতির দায়ে কি করলো, নিম্ন আদালতে দিল 5 বছর না কয় বছর জেল, আর হাইকোর্ট না সুপ্রিম কোর্টে দিল কত বছরের, 10 বছরের জেল। দুর্নীতি টাকা কোথায় রয়েছে? ব্যাংকেই রয়েছে। 2 কোটি টাকা বাইরে এখন কত কোটি টাকা হয়েছে? 4 কোটি বা 5 কোটি টাকা হয়েছে। ওই টাকা থেকে 1 টাকা যে বেগম খালেদা জিয়া বা মামলার আসামিরা আত্মসাৎ করছে তার কোনো প্রমাণ কোর্ট দিতে পারছে? কোর্টে হয়েছে? দেয় নাই। যার জন্য ওই মামলা থেকে বেগম খালেদা জিয়ারে খালাসও দিচ্ছে। এখন প্রশ্ন হইল, আমরা অভিযোগ করছি তারেক জিয়া ওই দেশের যত খাম্বা আছে সব খাম্বা বিক্রি করে কি করছে, হাজার হাজার কোটি টাকা পৃথিবী নানান দেশে পাচার করছে, এই না? ওই সময় পত্র পত্রিকায় নানান ভাবে আসছে। তো তারেক জিয়ার সমস্ত মামলা এখন খারিজ হয়ে গেছে। খালেদা জিয়ার 2 কোটি টাকার মামলায় উনি সাজাপ্রাপ্ত আসামি হইল, সেই মামলা থেকে সে খালাস পাইছে। তো এখন এই যে দুর্নীতি আমরা বললাম, তো প্রমাণ কই? প্রমাণটা কোথায়? তারেক রহমান দুর্নীতি করছে, প্রমাণ কই? নাই তো। এখন ইনস্ট্যান্ট, এখন আমার সামনে প্রমাণ কই? তার মামলা আমি বলি, তার সমস্ত মামলা থেকে সে খালাস পাইছে। খালেদা জিয়া তার মামলা থেকে খালাস হয়েছে। এখন প্রশ্ন হইল, আমরা অভিযোগ করলাম আর তারা খালাস পাইল, বিচার কে করছে? আদালত করছে। বিচার আদালত করছে। আমি তো আদালতের উপরে আর কথা বলতে পারি না, আর কোন জায়গায় আছে কথা বলার? তা আমি খামাখা অভিযোগ কেন করি? আমি তো বা জনগণ তো অভিযোগ দেয় না, আমরা অভিযোগ দিচ্ছি আমাদের সিস্টেমটাকে অভিযোগ দিচ্ছি। ওকে, ডান, সিস্টেমটাকে আমরা চেঞ্জ করতেছি, ভেরি গুড, এটা খুব সুন্দর সিদ্ধান্ত। অর্থাৎ আমরা সংস্কার করব। আমরা বিগত এই 52-53 বছরের বাংলাদেশের নানান প্রেক্ষাপটে, পলিটিক্যাল প্রেক্ষাপটে, সরকার পরিচালনার প্রেক্ষাপটে আমরা অনেক বিষয়গুলো আইডেন্টিফাই করছি না? করেছি। বিএনপি তাদের এই বিগত সময়ে, অর্থাৎ এই 7 মাস না, শুধু বিএনপি তার 31 দফা সংস্কার প্রস্তাব দিছে। কবে? এই যে কোঠা বিরোধী আন্দোলন শুরু হওয়ারও অনেক আগে দিছে না? অবশ্যই দিয়েছে। আচ্ছা, দিছে। তাহলে ওইখানে যা আছে বিএনপির 31 দফা এবং এই ইউনূস সরকারের যে সংস্কার প্রস্তাব, এর মধ্যে খুব একটা ফারাক নাই, খুব ছোটখাটো শব্দগত তফাৎ ছাড়া বাকি সব ঠিক আছে। এখানে বিশেষ করে আচ্ছা, একটা ঐক্যমত্যের ভিত্তিতে ডক্টর ইউনূস সাহেব কিন্তু ক্ষমতায় আসছে। ঐক্যমত্যের ভিত্তিতে বিএনপি সহ সমস্ত পলিটিক্যাল পার্টি ওনাকে সাপোর্ট দিচ্ছে, এখনো দিচ্ছে। গত বছর আগস্টের 5 তারিখে পতন হয়েছে, উনি 8 তারিখে বা 9 তারিখে ক্ষমতায় আসছে। 8 মাস চলে। 8 মাস চলে না? 8 মাস চলে। 8 মাস চলে। 8 মাস ধরেই আমরা শুনতেছি সংস্কার 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 সংস্কার। 8 মাসে একটা শব্দ সংস্কার হয়েছে? তো সংস্কার করতে অসুবিধা কোথায়? বিএনপি 31 দফা দিছে, সে 31 দফা তো বিএনপি অলরেডি তাদের ম্যানিফেস্টো, এটা বলতে গেলে
তো সেই 31 দফা ধরে সংস্কার করা হোক, হোক, অসুবিধা কি? বিএনপি তো সংস্কার প্রস্তাব দিছে। এখানে এখানে বিষয়টা কি, এখানে আপনার দফা বিষয়টা না, আমি এখানে যেটা জানতে চাই যে এখানে বাস্তবায়নের ক্ষেত্রে আপনার কতটুকু কার্যকর, বিষয়টা এরকম যে আপনি দফা আপনি দিলেন জনগণের সামনে, এবং এটা যে বাস্তবায়ন করবেন এর যে একটা আপনার প্রতিশ্রুতি, এটা আপনাদের ওই দল থেকে আমরা কতটুকু ভরসা পেয়ে থাকি? গুড গুড, ভরসার যে জায়গাটা, একটা পদ্ধতি, এটা হলো খুব সহজ পদ্ধতি। আমি অত পলিটিশিয়ান না, অত বুঝি না, যে জিনিসটা বুঝি, একটা পলিটিক্যাল পার্টিগুলোকে ডক্টর ইউনূস সাহেব পলিটিক্যাল পার্টি লিডারদেরকে নিয়ে বসুক ওনার বাসভবনে, যে এই হলো প্রস্তাব, বিএনপি ওলারা দিছে, আপনারা দিছেন এই প্রস্তাব, ঠিক আছে, এই প্রস্তাব গুলাই আপনারা দেন, এগ্রিমেন্টে আসেন যে সংসদ নির্বাচন হোক বা যেই নির্বাচনই করুক, অর্থাৎ যেভাবেই আসুক নির্বাচনের, যেটা করে নির্বাচনের পরে যারাই সরকার গঠন করেন, আপনারা বিরোধী দলে যান, সরকারে যান, সবাই মিলে এত দিনের মধ্যে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবেন, আপনারা কমিটমেন্ট দেন, কমিটমেন্ট নিয়ে নির্বাচন এখন এখন অলরেডি আপনার বিএনপি দল থেকে বলা হয়েছে এই সরকার যতই সংস্কার করুক এটা কি পরিবর্তনশীল, তারা পরিবর্তন করবে, এই স্টেটমেন্ট অলরেডি দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনার জনগণ বিশ্বাসের জায়গাটা কিভাবে পাকাপোক্ত হবে? হ্যাঁ, জনগণের বিশ্বাসের জায়গাটা পাকাপোক্ত হবে, তাদের কাছে কমিটমেন্ট নিতে হবে। যারা পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কমিটমেন্ট দিবে যে আমরা সংস্কার অবশ্যই করব, অথবা এই নির্বাচনের যে রোডম্যাপ তারা দিবে, যদি ডিসেম্বরে নির্বাচন দেয় বা ডিসেম্বরের আগে দেয়, অর্থাৎ নির্বাচনের আগেই ডক্টর ইউনূস সরকার একটা সংস্কার অলরেডি করে দিবে অধ্যাদেশের মাধ্যমে, ওই সংস্কার, ওই অধ্যাদেশের আলোকে সংস্কার হোক, এই সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন হোক। যে সংস্কারগুলা ওনার জরুরি মনে করে করুক, উনি তো বলছেন ছোট বড় সংস্কারের কথা বলছেন, তো ছোট বড় দরকার নাই, উনি তো সরকারে আছে, ওনার সবাই মানে, উনি ডাইকা এই সংস্কারগুলো আমি করলাম। যেমন আমি একটা সংস্কার নিয়ে কথা বলি, এখানে একটা বিষয় নিয়ে আপনার কথা আমি যা শেয়ার করি, সংস্কার হয়ে যায়। ডক্টর ইউনূস একটা সংস্কারের কার্যকর ছিল যে আপনার এক সরকার সর্বোচ্চ 2বার ক্ষমতা আসতে পারবে, একটা টপিক। কিন্তু তার যে বিপরীত দল তারা আপনার কি প্রকাশ করলো যে এক সরকার পরপর 2বার, মানে প্রথম 2বার, পরের বার গ্যাপ, এরপরে 2বার। সো এই বিষয়টা নরমালি একটু ডিফিকাল্ট না, পরপর 2বার। আমি একটু বলি বিষয়টা, এখানে একটু ইন্টারাপ্ট করি, যে অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব বলতেছে হয়তো যে পরপর 2 মেয়াদে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, রাষ্ট্রপতি হতে পারবে, এই তো। হ্যাঁ, বিএনপির 31 দফাতে এই কথাটা আছে যে পরপর 2 মেয়াদের পরে তৃতীয় মেয়াদে কেউ আর প্রধানমন্ত্রী হইতে পারবে না বা রাষ্ট্রপতি হইতে পারবে না, এটা আছে। তো এটা আছে, বাংলাদেশে অলরেডি পরপর 2বারের পরে রাষ্ট্রপতি হইতে পারবে না, এটা এখন সংবিধানে আছে যতদূর আমি জানি। আর শুধু প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টা বাকি, এটা সংবিধানে একটা সূত্র সংশোধনী করে নিলেই হয়, অধ্যাদেশ দিয়ে করে নিক, তৈরি হয়ে গেল। না, বিষয়টা আমি আপনার বিষয়টা ক্লিয়ার করি। বিষয়টা কি, বিষয়টা আপনার একজন আপনার প্রধানমন্ত্রী বা একজন লোক, একজন ব্যক্তি, সে সর্বোচ্চ 2বার হতে পারবে, টপিকটা এরকম, এটা সংস্কার। কিন্তু বিএনপি ক্ষেত্রে বলা হচ্ছে যে সে 2বার হবে, এরপরে সে গ্যাপ নিবে, এরপর আবার সে হতে পারবে। সো এখানে সমস্যাটা কোথায়? একজন লোক যদি 2বার প্রধানমন্ত্রী হয়, এরপরে তার আরো হওয়া কেন দরকার? অর্থাৎ যেমন এই যে আমেরিকাতে একটা প্রচলন হইল যে পরপর 2 মেয়াদের পরে আর কেউ নির্বাচন করে না, প্রেসিডেন্ট নির্বাচন করে না, কিন্তু এই যে বর্তমানে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু করছেন, এটা ওনার 3rd টাইম ইলেকশন। আমি বলছি এখানে আপনি আপনার ব্যক্তিগত মতামত, আপনি কোনটাকে সমর্থন করেন? আমার ব্যক্তিগত মতামত হইলো, আমি যেটা বিএনপির এরকম কথা বলছে, আমার মনে হয় না, আমি জানি না, আমি এটা শুনি নাই, হয়তো বলছে কিনা আমি জানি না, বলতেও পারে। তো আমার মতামত হইলো ভালো যোগ্য নেতৃত্ব আসুক। আর এখন যে জিনিসটা প্রচার, ভালো যোগ্য নেতৃত্ব আসবে কিভাবে? মূলত আসার ওয়েটা কিভাবে? ওয়েটা হলো ভোটের মাধ্যমে আসবে, এমন তো দৈর আইন না বসাইলে হবে না তো। এখন বিষয়টা কি, আমি সাপোজ আমি আমাদের নারায়ণগঞ্জ নিয়ে কথা বলি। নারায়ণগঞ্জ যদি আপনার বিএনপি থেকে দাঁড় হয়, আপনার যে জাকির খান, নরমালি আর কেউ দাঁড় হোক, তবে মানুষ ভোট দিবে কাকে? মানুষ যারে পছন্দ করে তারে ভোট দিবে। তো আপনার দিন শেষে তাহলে দোষটা কার হতে পারে?
দোষ কেন? জনগণের দায়িত্ব তো জনগণের, এরা তো নির্বাচন করবে, নির্বাচিত করবে জনগণ, আমি তো করবো না। আমি প্রার্থী হয়েছি, আমি খারাপ হইলে আমার দিবে না ভোট, দায় জনগণের, আমার দায় কেন? এখন ভোটের এখন অধিকার তো আপনার জনগণের। এখন আপনার সামনে দুইটা পছন্দ দিয়ে দিল, খারাপ, মানে দুইটাই আপনার, মানে যদি আমি বলা যায় খারাপই বলা যায়, দুইটা বলা যায়, সেই ক্ষেত্রে আমি জনগণ, আমার এখানে চুজের অপশন, আমার একজন চুজ করতেই হবে, দুইজন আপনার খারাপের মধ্যে আমার একজন খারাপ চুজ করতে হবে। এর জন্য বলছি যে নির্বাচন ব্যবস্থাটা এখানে কি কোনো কাজ করা যায় কিনা। এখানে কাজ করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হইলো প্রত্যেকটা রাজনৈতিক, তুমি অনেকগুলা কথা বলছো, মূল যে বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার যেটা মনে হয় দরকার সেটা হইলো প্রতিটা পলিটিক্যাল পার্টির যে নেতা নির্বাচনের প্রক্রিয়াটা পরিবর্তন করতে হবে এবং অবশ্যই এটা আমি বাধ্যতামূলক করতে হবে। এটা ওই কাগজে থাকবে, কাগজে কলমে থাকবে সেটা হবে না, সেটা করতে হবে একদম পারফেক্টলি। অর্থাৎ সাপোজ আমাদের নারায়ণগঞ্জের ফতুল্লা সিদ্ধিরগঞ্জ মিলে একটা আসন, এই আসনে একটা পলিটিক্যাল পার্টির নেতা নির্বাচিত হবে, এমপি প্রার্থী হবে। ওই আসনের নিবন্ধিত অর্থাৎ রাজনৈতিক দলের নিবন্ধিত যারা ভোটার, ওই দলের যারা কর্মী সমর্থক তারাই তো ভোটার নাকি? ওই দলের ভোটার তো তারা, তারা ভোট দিয়া প্রার্থী নির্বাচন করবে যে অমুককে, এমন হয়তো 5 জন 10 জন প্রার্থী হইতে পারে, তারা একজনকে নির্বাচিত করবে যে এ আমার দলের প্রার্থী। এখন তারা কর্মীরা যদি এই সুযোগটা পায় এবং কর্মীরা যদি সৎ থাকে তাহলে তারা নিশ্চয়ই ভালো লোককে নির্বাচিত করবে। রাষ্ট্রীয় যেই সংস্কার, এই সংস্কারের মধ্যে অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় কে যাবে, কতদিন থাকবে, কয় মেয়াদ থাকবে, এটা অনেক পরের বিষয়। এর আগে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলা, তাদের যে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া, এটা গণতান্ত্রিক করতে হবে। যতদিন সেটা না হবে ততদিন পর্যন্ত খামাখা ওই পলিটিক্যাল পার্টিগুলারে দোষ দিয়ে কোনো লাভ নাই। আপনি খুব ভালো বলছেন। মূলত আমাদের একবারে নিম্ন পর্যায়ে একবারে ছোট থেকে কাজ করতে হবে, এবং ওখানে যদি আমরা কাজ করি একটা সময় গিয়ে এর একটা আমরা আউটপুট পাবো আশা করা যায়। হ্যাঁ, আমরা পাবো, ফল পাবো, কিন্তু এখন একবারেই সব করা যাবে না। একবারেই যে আমরা সব করতে পারবো, সব সংস্কার করে ফেলবো, সব ভালো কাজ করে ফেলবো, এটা হয়তো হবে না। ডক্টর ইউনূস সাহেব শুরু করছেন, উনি মানুষ ভালো, আন্তর্জাতিকভাবে যথেষ্ট পরিমাণ ওনার গ্রহণযোগ্যতা, এই মানুষটা যেহেতু আছে, ওনারে দিয়ে ভালো কিছু কাজ করানো উচিত এবং সেটা হইতে হবে এবং দেশের জন্য। সেটা আমি বিশ্বাস করি যে উনি যেভাবে আগাচ্ছেন, ওনাকে যদি আমরা কাজ করার সুযোগ দেই, ওনারে যদি মিসগাইডেড না করি, ওনারে যদি আমরা ভিন্ন পথে পরিচালিত না করি, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। এখন ওনারে যদি আমরা ক্ষমতার, অর্থাৎ উনি ক্ষমতা লোভী হয়ে উঠে যে 5 বছর 10 বছর শব্দগুলো আমরা ব্যবহার করা শুরু করছি, ওনারে আমরা সবাই চাই এটা ব্যবহার শুরু করছি, এতে হিতের চেয়ে বিপরীত হবে। আজকে হয়তো আমরা দেখতেছি না, কিন্তু লং টার্মে এটা খুব খারাপ হবে। যেমন ডক্টর মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ছিল না, তারাও কিন্তু খুব ভালো ভালো কাজ করছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিন কিন্তু আর বাংলাদেশে যাইতে পারে না, পারে না, যেতে পারে না। ফখরুদ্দিনের খবর আছে, সেগুলো কিন্তু আন্তর্জাতিক ভাবে যথেষ্ট গ্রহণযোগ্য একটা ব্যক্তি ছিল। অবশ্যই। হ্যাঁ, কাজে আমরা যেন ডক্টর ইউনূস রে মঈনুদ্দিন ফখরুদ্দিন না বানাই, এটুকুই আমার অনুরোধ। কারণ আমরা কথন কইতে কইতে অতিরিক্ত বাড়াইতে বাড়াইতে এমন কর্ম শেষেরা ওই ডক্টর মঈনুদ্দিন ফখরুদ্দিন হয়ে যাও, বানায় ছাড়বো আর কি আমরা, এটা যেন না। অবশ্যই আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আপনার যে কনসেপ্ট আমরা পেলাম, ধন্যবাদ আপনাকে যে আমাদের শোতে আসার জন্য এবং আপনার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ইনশাল্লাহ আমরা আবার আপনাকে পাবো কোনো একটা টক শোতে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।